প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেন্ট্রাল ফোর্স অ্যান্ড সেন্ট্রাল অরবিট চ্যাপ্টার শুরু করব। তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদেরকে অনেকগুলো পুরনো জিনিস জেনে নিতে হবে। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে পেডাল ইকুয়েশান। আমরা এর আগে কার্টেসিয়ান, পোলার এইসব ইকুয়েশান শিখেছি। এখন আমরা শিখব পেডাল ইকুয়েশান কীরকম লিখতে হয়। তো পেডাল ইকুয়েশান লেখার জন্য আমরা প্রথমে একটা স্থির পয়েন্ট লিখছি, যাকে নাম দেওয়া হচ্ছে পোল ও, এবং ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন। এবার আমরা একটা এখানে কার্ভের ছবি আঁকছি, ঠিক আছে। এই যে কার্ভের উপরে একটা পয়েন্ট লিখছি পি পয়েন্ট, যার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা, যেটা পোলারে হয়। তার মানে কি, পোল থেকে ওই পি পয়েন্টের দূরত্ব, এটাকে আমরা আর লিখি। আর এইখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে থিটা, এটা রেডিয়াস ভেক্টর, এটা ভেক্টরের অ্যাঙ্গেল। এইবার এই পি পয়েন্টে আমরা একটা স্পর্শক টানছি, পি পয়েন্টে আমরা একটা স্পর্শক টানলাম, এটা হচ্ছে পি পয়েন্টে স্পর্শক কার্ভের উপরে। এবার ও থেকে এই স্পর্শকের উপরে একটা লম্ব টানলাম, ও থেকে এই স্পর্শকের উপরে লম্ব টানলাম ও এম। এই লম্বের দৈর্ঘ্যটা মানে মূল বিন্দু থেকে এই স্পর্শকের লম্ব দৈর্ঘ্যটাকে লেখা হয় ছোট পি দ্বারা, দূরত্ব, ঠিক আছে। এই যে পি এবং এই যে আর, এদের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্ক দিয়ে যদি কোনো সমীকরণ তৈরি হয় তাকেই আমরা বলবো পেডাল ইকুয়েশান। তাহলে পেডালে পি এবং আর এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। পিটা কী জিনিস আবার একবার বলে দিচ্ছি, পোল থেকে যে কার্ভের একটা পয়েন্টের স্পর্শকের লম্ব দূরত্ব, আর আর হচ্ছে ওই পয়েন্টের রেডিয়াস ভেক্টর। পি এবং আর এর সম্পর্ক দিয়ে যদি কোনো সমীকরণ আমরা তৈরি করি তখন তাকে বলা হচ্ছে পেডাল ইকুয়েশান। এবার পেডালের ক্ষেত্রে অনেকগুলো সূত্র আমাদের আছে, সেগুলো একটু লিখে দিচ্ছি আমি। পি সমান আর সাইন ফাই। আচ্ছা, একটু বলে দিই, এই যে কোণটা এখানে উৎপন্ন হচ্ছে, স্পর্শক এবং রেডিয়াস ভেক্টরের মধ্যে যে কোণ আসে সেটা হচ্ছে ফাই। তাহলে পি সমান আর সাইন ফাই। তারপরে সূত্র আছে টেন ফাই সমান আর ডি থিটা ডি আর, এটা হচ্ছে আমাদের আর একটা সূত্র। এবং আরও একটা সূত্র যেটা খুব দরকার আমাদের, 1/p² সমান 1/r² প্লাস 1/r⁴ ইন্টু ডি আর ডি থিটার হোল স্কোয়ার। এই তিনটা সূত্র আমাদের এখানে দরকার হবে। পি সমান আর সাইন ফাই, ট্যান ফাই সমান আর ডি থিটা ডি আর, এবং 1/p² সমান 1/r² প্লাস 1/r⁴ ইন্টু ডি আর ডি থিটার হোল স্কোয়ার। এই পিটা বুঝতে পারছো, পোল থেকে স্পর্শকের লম্ব দূরত্ব। যাক, এটা আমাদের পেডালের দরকার, তো আমি লিখে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, চলে আসছি। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কোনো একটা ইকুয়েশান মোশন। ডিনামিক্স পড়তে গেলে আগে দরকার ইকুয়েশান অফ মোশন। আমরা কিভাবে লিখবো সেটা আগে জানতে হবে। তো ইকুয়েশান অফ মোশন লেখার জন্য আমি প্রথমে একটা সরল লেখা বরাবর বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এইটা একটা সরল লেখা বরাবর একটা পার্টিকেল, এইটাতে প্রথমে ইনিশিয়ালি এইখানে আছে। এবার পরপর যত টাইম যাচ্ছে সে পরপর এই রেখা বরাবর সরে যাচ্ছে। টি সময় পরে ধর পার্টিকেলটা পি পয়েন্টে আসছে, যেখানে ও থেকে পি পর্যন্ত এই যে দূরত্বটা, এটা হচ্ছে এক্স। সেটা কি তাহলে কী বলা হবে? সরণ, তাই তো। এবার সরণ যদি জানতে পারো তাহলে দুবার যদি আমি টি সাপেক্ষে ডেরিভেটিভ করি, সরণকে টি সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করলে সেটা হচ্ছে ত্বরণ। এবার ত্বরণের সঙ্গে ওই যে পার্টিকেল আছে তার মাস যদি গুণ করি, পার্টিকেলটা খুব ক্ষুদ্রই হবে, পার্টিকেলের মাস গুণ করলে এম ইন্টু d2x/dt², এটাই হচ্ছে আমাদের ফোর্স। আমি ফোর্সটাকে এফ দ্বারা লিখলাম, ঠিক আছে। এম এফ সমান, আমরা ছোটোবেলায় পি শিখছি, পি ফোর্স শিখছি, সেটা ফোর্সটাকে পি না লিখে আমি এখানে যেহেতু বিন্দুটা পি লিখা আছে এফ লিখলাম, তোমরা পিও লিখতে পারো। এম এফ সমান পি, এটা আমরা শিখছি। এবার একটা কথা, ইকুয়েশান ও মোশন লেখার সময় তাহলে কী থাকবে? প্রথমে থাকবে মাস, পার্টিকেলের মাস, তারপর থাকবে তার ত্বরণ, সমান ডান দিকে থাকবে ফোর্স। এবার ফোর্সের একটা চিহ্ন থাকবে। যদি এই ফোর্সটা, এই যে ফোর্সটা এফ, সরণটাকে বাড়াতে সাহায্য করে তাহলে ডান দিকে চিহ্ন হবে প্লাস। আর যদি এই ফোর্সটা সরণটাকে কমাতে সাহায্য করে তাহলে চিহ্ন হবে মাইনাস, ঠিক আছে। মানে আমি বলতে চাই যে ফোর্সটা ধরো আমি এই দিকেই প্রয়োগ করছি, তাহলে স্বাভাবিকভাবে এক্স পরপর বাড়বে।
তাহলে চিহ্ন হবে প্লাস, ফোর্সটা উল্টো দিকে প্রয়োগ করছে তাহলে কি হবে, পার্টিকেলটা পরপর তার সরণটা কমিয়ে দিচ্ছে, তখন হবে চিহ্ন হবে মাইনাস। যাই হোক, তাহলে আমাদের এক্সকে বাড়াতে সাহায্য করলে চিহ্ন হবে প্লাস, এক্সকে কমাতে সাহায্য করলে চিহ্ন হবে মাইনাস। এইভাবে আমরা ডাইনামিক্সের ক্ষেত্রে ইকুয়েশান অফ মোশন লিখব। ঠিক আছে, তো এটা আমি সরল লেখাতে বললাম, এখানে আমাদের কার্ভেও দরকার হবে। ঠিক আছে, এরপরে চলে আসছি প্লেন কার্ভ, মোশন ইন প্লেন কার্ভ, পোলার কোঅর্ডিনেট। তো পোলার সিস্টেমের ক্ষেত্রে একটা কার্ভের ক্ষেত্রে আমাদের তার মোশন মানে বেগ কী হবে, ভেলোসিটি, বেগ মানে ভেলোসিটি সেটা কি হবে, এবং অ্যাক্সেলেশন মানে ত্বরণ কী হবে, এইগুলো আমাদের জানতে হবে। তো সেই ক্ষেত্রেও আমরা একটা কাজ করলি, প্রথমে আমি একটা স্থির পোলারের ক্ষেত্রে একটা স্থির পয়েন্ট লিখছি ও হচ্ছে পোল, এবং ও দিয়ে আমরা একটা রেখা টানছি, সেটা হচ্ছে ইনিশিয়াল লাইন। এবার একটা পার্টিকেল ধরে এরকম এইখানে ছিল, একটা কার্ভ বরাবর পরপর 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 এইভাবে যাচ্ছে। ঠিক আছে, টি সময়ে কার্ভের উপরে একটা পয়েন্ট ও পার্টিকেলটা আছে, সেটা হচ্ছে স্থানাঙ্ক আর থিটা। তার মানে ও থেকে পি দূরত্ব এইটা হচ্ছে আর, যাকে নাম দেওয়া হচ্ছে রেডিয়াস ভেক্টর, আর এই কোণটা থিটা, যাকে নাম দেওয়া হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। তাহলে পার্টিকেল এইখান থেকে শুরু করছে, টি সময় পরে পার্টিকেলটা পি পয়েন্টে আসে, পির স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। ঠিক আছে, এইটার নাম হচ্ছে রেডিয়াস ভেক্টর, এই রেখাটা, তাই তো, আর বুঝাচ্ছে। এবার আমাদের একটা সূত্র আছে জানতে হবে, প্রথমে হচ্ছে এই দিক বরাবর পার্টিকেলের বেগ অবশ্যই এই দিক থেকে এইখান থেকে এই দিকে কাজ করবে, এইখান থেকে এই দিকে কাজ করবে। ঠিক আছে, পার্টিকেলের বেগ যাকে নাম হচ্ছে রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল ভেলোসিটি যাকে লেখা হবে ভি আর দ্বারা, সূত্রটা হবে ডিআর ডিটি, জানতে হবে, ছোট্ট করে কে আর ডট হিসাবেও লেখা হয়, ডিআর ডিটি। এবার এই যে রেডিয়াস ভেক্টর বললাম, এর লম্ব দিকে এর একটা ভেলোসিটি থাকবে, এর লম্ব দিক যাকে নাম হবে অঙ্কে কস রেডিয়াল ভেলোসিটি, ভি থিটা দ্বারা লেখা হবে, কস রেডিয়াল ভেলোসিটি লেখা হবে ভি থিটা দ্বারা। ঠিক আছে, এটার মান হবে আর ডি থিটা ডিটি, আর ডি থিটা ডিটি, ছোট করে আর থিটা ডট দিয়েও লেখা যায়। এরপরে এই দিক বরাবর ত্বরণ, মানে ও থেকে পি দিক বরাবর, মানে রেডিয়ালের দিক বরাবর ত্বরণ, তাকে লেখা হবে রেডিয়াল অ্যাক্সেলেশন, এফ আর যারা ছোটো করে লেখা হবে। এটার সূত্র হচ্ছে ডি টু আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা ডিটির হোল স্কোয়ার, ডি টু আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা ডিটির হোল স্কোয়ার। ছোটো করে লিখতে গেলে আর ডবল ডট মাইনাস আর থিটা ডটের হোল স্কোয়ার, মানে ডবল ডট, দুটা ডট দেওয়া মানে টি সাপেক্ষে দুবার ডেরিভেটিভ, থিটা ডট মানে টি সাপেক্ষে একবার ডেরিভেটিভ। আর একটা হচ্ছে ওর লম্ব দিক, রেডিয়াস ভেক্টরের লম্ব দিক বরাবর, সেটা হচ্ছে কস রেডিয়াল অ্যাক্সেলেশন, যাকে লেখা হবে এফ অফ থিটা দ্বারা। তো এফ অফ থিটার মান হচ্ছে 1/r ডিডিটি অফ আর স্কোয়ার ডি থিটা ডিটি, ছোটো করে লিখলে 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। হ্যাঁ, এইগুলো আমাদের সেন্ট্রাল অরবিট পড়ার ক্ষেত্রে দরকার হবে, তাই লিখে দিলাম। তাহলে রেডিয়াল ভেলোসিটি এবং অ্যাক্সেলেশন, আবার কস রেডিয়াল ভেলোসিটি এবং অ্যাক্সেলেশন তো শেখা হয়ে গেল। এইবার আমরা সেন্ট্রাল অরবিটে চলে আসবো, তাহলে এগুলো আগে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসি সেন্ট্রাল অরবিট। হ্যাঁ, তাহলে প্রথমেই জানতে হবে সেন্ট্রাল ফোর্স কী, তাই তো। তো সেন্ট্রাল ফোর্স একটু শুনে নেওয়া আগে কি জিনিসটা কি। সেন্ট্রাল ফোর্স হচ্ছে একটা ফোর্স যেটা সর্বদা একটা প্লেনে একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে কাজ করবে, বা পয়েন্ট থেকে উল্টো দিকে কাজ করবে। কীরকম, ধর একটা ফোর্স আমি এফ বললাম, এই ফোর্সটা এই পয়েন্টের দিকে কাজ করছে টুয়ার্ডস, অথবা এই পয়েন্টের একটা উল্টো দিকে, মানে উল্টো দিকে কাজ করবে হলো। এবং ফোর্সের যে মানটা থাকবে এফ, সেটা অলওয়েজ এই স্থির বিন্দু থেকে এই যে পয়েন্টটা আছে পি পয়েন্ট, ধরো পি পয়েন্টে ফোর্সটা কাজ করছে, তাদের দূরত্বের ফাংশান হবে। এইটাই হচ্ছে সেন্ট্রাল ফোর্সের ডেফিনেশান। তাহলে কি বললাম, একটা ফোর্স যাকে আমরা সেন্ট্রাল ফোর্স বলবো, সেটা দুটো প্রপার্টিকে হোল্ড করবে। প্রথম প্রপার্টি হচ্ছে ফোর্সটা একটা নির্দিষ্ট বিন্দুর দিকে
বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে বাইরের দিকে কাজ করবে। মানে যেখানেই থাকুক না কেন, কীরকম ধরো একটা এখানে পাত তৈরি হচ্ছে, এরকম একটা পাতে একটা পার্টিকেল ঘুরছে, স্থির বিন্দু আছে, পার্টিকেল এখানে থাকলে এদিক থেকে এদিকে কাজ করবে, পার্টিকেল এখানে থাকলে এদিক থেকে এদিকে কাজ করবে, পার্টিকেল এখানে থাকলে এদিক থেকে এদিকে কাজ করবে, সব সময় একটা নির্দিষ্ট বিন্দুর দিকে কাজ করবে, বা অলওয়েজ এই বিন্দু থেকে উল্টো দিকে কাজ করবে। ধরো আমি উল্টো দিকে বলছি, আবার একটা পার্টিকেল এরকম আছে, এখানে স্থির বিন্দু আছে, পার্টিকেল যখন এখানে আছে তাহলে ফোর্সটা এদিকে কাজ করছে, পার্টিকেল যখন এদিকে আছে এই, মানে যতগুলো ফোর্স কাজ করবে না কেন সবসময় এই যে একটা বিন্দু আছে এই স্থির বিন্দুর দিকে বা স্থির বিন্দু থেকে বাইরের দিকে কাজ করবে একটা। এবং এই যে ফোর্সটা বললাম, ফোর্সটা এইখানে যখন আছে এই দূরত্বটা আর হয় তাহলে ফোর্সটা অবশ্যই আর এর ফাংশন হবে। এইখানে যখন আছে এই দূরত্বটা আর হয় তাহলে এফ অফ আর এর ফাংশন হবে ফোর্সটা। এই হচ্ছে আমাদের সেন্ট্রাল ফোর্সের ডেফিনেশান। এবং এই যে স্থির বিন্দুটা বলছি একে বলা হচ্ছে সেন্টার অফ দ্য ফোর্স হলো। এবং এই ফোর্সের আন্ডারে পার্টিকেলটা একটা প্লেনের ক্ষেত্রে যে পাথ তৈরি করবে তাকেই বলা হচ্ছে সেন্ট্রাল অরবিট। যাক, তাহলে ডেফিনেশান কী লিখবে একটু দেখে নিচ্ছি আমরা। প্রথমেই তাহলে চলে আসি সেন্ট্রাল ফোর্স। ঠিক আছে, লেট আস সাপোজ দ্যাট এ ফোর্স এফ, একটা ফোর্স এফ আমাদের ধরে নিচ্ছি, অ্যাক্টিং অন এ পার্টিকেল অফ মাস এম, এম ভরের একটা পার্টিকেলের উপরে ফোর্সটা কাজ করছে, হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, নিচে দুটো ক্যারেক্টারিস্টিক্স আমাদের দেওয়া আছে, সেই দুটো ক্যারেক্টারিস্টিক্সকে স্যাটিসফাই করবে। দেখালে কি আছে, ইট ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস অর এ ফ্রম এ ফিক্সড পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দুর দিকে বা নির্দিষ্ট বিন্দু থেকে দূরে কাজ করবে, ফিক্সড পয়েন্ট থেকে ভিতর দিকে বা বাইরের দিকে কাজ করবে। তারপর দেওয়া আছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এফ ইজ এ ফাংশন অফ দ্য ডিস্টেন্স আর অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট থেকে পার্টিকেলের দূরত্ব সেটা যদি আর ধরি তাহলে তার ফাংশান হবে, তাই তো। দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স, ফোর্সের ম্যাগনিটিউডটা অবশ্যই আর এর ফাংশান হবে। ঠিক আছে, সাচ এ ফোর্স ইজ কল্ড এ সেন্ট্রাল ফোর্স অ্যান্ড দ্য ফিক্সড পয়েন্ট ইজ কল্ড দ্য সেন্টার অফ দ্য ফোর্স, এবং ওই স্থির পয়েন্টের দিকে কাজ করবে বললাম, স্থির পয়েন্টটাকে বলা হচ্ছে সেন্টার অফ দ্য ফোর্স। এবার সেন্ট্রাল অরবিটে চলে আসছে, তাহলে কাকে বলবো, দ্য পাথ ডেসক্রাইব বাই এ পার্টিকেল মুভিং ইন এ প্লেন আন্ডার এ সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্সের আন্ডারে একটা পার্টিকেল একটা প্লেনে যখন মুভ করে একটা পাথ তৈরি করবে সেই পাথটাকে বলা হচ্ছে সেন্ট্রাল অরবিট। তো বোঝা গেল এতটা পর্যন্ত, আশা করি কোনো প্রবলেম নেই। চলে আসছি এবার আমাদের সেন্ট্রাল অরবিটের সমীকরণ কী হবে। অবশ্যই আমাদের এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন বাড়াবে, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অরবিট খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবারই পড়ছে। ঠিক আছে, তো এইটা খুব ভালো করে জানতে হবে। তো প্রশ্ন কি আছে, এ পার্টিকেল ডেসক্রাইব এ প্লেন কার্ভ, একটা পার্টিকেল একটা প্লেন কার্ভ তৈরি করছে আন্ডার অ্যান অ্যাক্সেলেশন, একটা ত্বরণের আন্ডারে, হুইচ ইজ অলওয়েজ, যেটা সর্বদাই ডিরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট, মানে ওই ত্বরণটা বা ফোর্স বলবো একটু পরে, সেইটা একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে কাজ করছে। দ্যাট ইজ, এই যে এটা বলছে আন্ডার দ্য অ্যাকশান অফ এ সেন্ট্রাল ফোর্স এফ পার ইউনিট মাস, পার ইউনিট মাসের ক্ষেত্রে একটা সেন্ট্রাল ফোর্স। তো আমি যখন প্রথমে ফোর্সের কথা বলি তখন বুঝতে পারছো এইখানটা, যে এইখানটা আমি লিখে দিতে হয় এম ইন্টু ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার সমান এফ। তার মানে এমটা যদি একক ভর নিয়ে নেই, এখানটা লক্ষ্য করো, তাহলে কিন্তু এই ফোর্সটা পুরোপুরি কী চলে এলো, ত্বরণ চলে আসে। ওই জন্য একক ভরের বস্তুর ক্ষেত্রে ত্বরণ বললেই কিন্তু সেটা অলরেডি ফোর্স বুঝাবে। ঠিক আছে, তো সেইভাবে প্রশ্নটা আমাদেরকে দেওয়া আছে যে একটা বস্তু পার্টিকেল যেটার ইউনিট ভরের ক্ষেত্রে ফোর্সটা এফ দেওয়া আছে, তার মানে সেটাকে ত্বরণ বলে দিচ্ছে, সেই ত্বরণটা একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে কাজ করছে, তাহলে সেটাকে অবশ্যই আমরা কী বলবো, সেন্ট্রাল ফোর্স। তাই সেন্ট্রাল ফোর্সের আন্ডারে পার্টিকেলটা একটা প্লেনে একটা পাথ তৈরি করছে, সেই পাথের ডিফারেনশিয়াল ইকুয়েশানটা কী হবে সেটা আমাকে বার করতে হবে। এটাই হচ্ছে আমার প্রশ্নটা, সেন্ট্রাল অরবিটের প্রথম প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট, আমাকে করতে হবে, তাই তো। তো প্রথমে একটা আমাকে ছবি এঁকে নিতে হবে। তো ছবি এঁকে গেলে প্রথমে হচ্ছে ও হচ্ছে পোল আর ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন। ঠিক আছে, এবার একটা পার্টিকেল এইভাবে যাচ্ছে, একটা পাথ তৈরি করছে, টি সময় পরে পার্টিকেলটা পি পজিশানে আসছে, যার স্থানাঙ্ক আর থিটা, তার মানে ও থেকে পির দূরত্ব এইটা হচ্ছে আর, আর এই কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে,
আর এই কোণটা লাগবে না, এখানটা আমি লিখে দিচ্ছি, এই কোণটা না, এখানে স্পর্শক টানবো, এখানে স্পর্শক টানবো, স্পর্শক এবং এই রেডিয়াস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। যাই হোক, তাহলে আমাকে এই যে পাতটা আমি বললাম, এই পাতের সমীকরণ কি হবে সেটা আমাকে বার করতে হবে। এবার এখানে একটা ফোর্স দেওয়া আছে, হ্যাঁ, একক ভরের ক্ষেত্রে ফোর্সটা এফ বলা আছে, একক ভরের ক্ষেত্রে ফোর্সটা বলা আছে এফ। তাহলে আমি যদি পার্টিকেলের ভর এম ধরলি, তাহলে ফোর্স কত হবে এম এফ। এম এফ ফোর্সটা লক্ষ্য করো, টু আওয়ার্স এ ফিক্সড পয়েন্ট, মানে এই যে যদি ফিক্সড পয়েন্ট ধরি তাহলে 2 আওয়ার্স এই দিকে কাজ করছে ফোর্সটা, এই যে এম এফ ফোর্সটা এই দিক বরাবর কাজ করছে, এটা অঙ্কে বলা আছে 2 আওয়ার্স মানে দিকে। এবং তার লম্ব দিকে লক্ষ্য করো, তার লম্ব দিকে কোনো ফোর্স বলা নেই, অঙ্কে কিছু বলেনি, তাহলে লম্ব দিকে কোনো ফোর্স নেই, মানে ফোর্সটা কী হবে 0। তাহলে আমাদেরকে ছোট্ট করে বললে এই হচ্ছে একটা পাতের উপরে টি সময় পরে পার্টিকেলটা পি পজিশানে আসছে, তাহলে এইটা রেডিয়াস ভেক্টর আর, এটা থিটা। এবার বলছে এই পার্টিকেলের উপরে একটাই ফোর্স কাজ করছে, যে ফোর্সটা ওর দিকে কাজ করছে, তাই তো, সেটা তাহলে আমি একক ভরের ক্ষেত্রে এফ বলা আছে, তাহলে এম ভরের বস্তুর ক্ষেত্রে এম এফ ধরে নিলাম। আর এর লম্ব দিকে মানে কস রেডিয়ালের দিকে কোনো ফোর্স অঙ্কে বলা নেই, তাহলে কস রেডিয়ালের দিকে ফোর্সটা অবশ্যই কি আসবে 0। ঠিক আছে, এইবার আমরা তাহলে একটু ভাষা লিখে করতে হবে। তাহলে প্রথমেই চলে আসি, ভাষা লিখবো রেফার টু, মানে এই যে এইগুলো যে হচ্ছি লিখতে হবে, হ্যাঁ, রেফার টু দ্য ফিক্সড পয়েন্ট ও অ্যাজ পোল, ওটাকে আমরা পোল ধরছি, অ্যান্ড এ ফিক্সড লাইন ও এক্স অন দ্য প্লেন। তো প্লেনের উপরে একটা লাইন হচ্ছে ও এক্স অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন, এটাকে ইনিশিয়াল লাইন ধরছি। ঠিক আছে, লেট পি আর থিটা বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অফ মাস এম, মানে এম ভরের পার্টিকেল অ্যাট এনি টাইম টি সময় পরে পার্টিকেলটা পি পজিশনে আসছে, পি স্থানাঙ্ক আর থিটা। হ্যাঁ, এবার ধরে বল লেট এফ বি দ্য অ্যাক্সেলেশন, অঙ্কে দেওয়া আছে এফ বি দ্য অ্যাক্সেলেশন বা ফোর্স বলতে পারো অফ দ্য পার্টিকেল অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস ও, সর্বদাই ফোর্সটা ওর দিকে কাজ করবে। হ্যাঁ, এবার আমরা ইকুয়েশন মশা লিখব, দেন দ্য রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ইকুয়েশন অফ মোশন, দুটো ইকুয়েশন আছে বলে এস দিয়ে দিলাম, অফ মোশন, ইকুয়েশন অফ মোশন অফ পার্টিকেল আর। হ্যাঁ, তাহলে এবার আমরা ইকুয়েশন অফ মোশনটা লিখব। ঠিক আছে, হ্যাঁ, একটা রেডিয়াল লিখবো, একটা কস রেডিয়াল লিখবো। তো রেডিয়াল কস রেডিয়াল বলে গেলাম আজকে কী হবে। তাহলে প্রথম হবে এম ইন্টু রেডিয়াল দিকে কী হয় d2 r বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা ডিটির হোল স্কোয়ার সমান ফোর্স কী হবে এম ইন্টু এফ। এবার লক্ষ্য করো, এই যে ফোর্সটা কাজ করছে কিন্তু এই দিক বরাবর, এই বিন্দু থেকে এই দিক বরাবর ফোর্স কাজ করছে, এটা অঙ্কে লিখা আছে, দেখো এই লেখেন লক্ষ্য করো। আর এই যে ত্বরণটা আমি লিখছি, ত্বরণটা কী করে এই দিক থেকে এদিকে কাজ করে, প্রথমে বললাম এদিক থেকে দিকটা দেখবে ওখানে তীর চিহ্ন মারা আছে, এই দিক থেকে এই দিকে যায়, তাহলে দুজনের দিক পরস্পর উল্টো দিক, তাহলে চিহ্ন হবে মাইনাস, এটাকে লিখে দিলাম 1 নম্বর। এবং আর একটা কী হলো কস রেডিয়াল, তাহলে এম ইন্টু 1/r ডিডিটি অফ আর স্কোয়ার ডি থিটা ডিটি সমান কস রেডিয়ালের কোনো বেগ নেই, কোনো ত্বরণ নেই, তাই এটা 0, তো 2 নম্বর। এবার এটা লিখে দিলে ভালো হয়, সিন্স দেয়ার
ইজ নো অ্যাক্সেলেশন, নো অ্যাক্সেলেশন অফ দ্য পার্টিকেল পারপেন্ডিকুলার টু ওপি। হ্যাঁ, পারপেন্ডিকুলার টু ওপি, ওপির লম্ব দিকে, এই যে ওপিটা আছে ওপির লম্ব দিকে আমাদের কোনো ফোর্স নাই, ঠিক আছে। ব্যাস, এবার ফর্ম টু, হ্যাঁ এবার ক্যালকুলেশন শুরু করব। ফর্ম টু 2 নম্বর থেকে লক্ষ্য করো, এধারে 0 আছে, তাহলে এম ভাগ করে দেবো, আর দিয়ে গুণ করে দেবো, তাহলে কি পাবো, ডিডিটি অফ আর স্কোয়ার ডি থিটা ডিটি সমান 0। এবার এটাকে ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেটিং, ঠিক আছে। ইন্টিগ্রেশন করলে দেখো আর স্কোয়ার ডি থিটা ডিটি, এইটা ডিটি গুণ হলো, তাহলে ডি অব এইটা আছে, ইন্টিগ্রেশন করলে এইটা মানে ধ্রুবক আসবে, কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে আমরা এইচ ধরে নেব, ঠিক আছে। এই যে কনস্ট্যান্ট আছে সেটাকে আমরা অঙ্কে এইচ ধরবো, এটা শেষ পর্যন্ত চলবে। একবার ডিনামিক্সের যে আর স্কোয়ার ডি থিটা ডিটির মান এইচ, তাহলে ডি থিটা ডিটি এখান থেকে কত পাবো, এখানে একটা আর স্কোয়ার দ্বারা ভাগ হয়ে গেল, ঠিক আছে। এইবারে আর এর মান হয় 1/u, আর এর মান 1/u, এটা আমরা বসিয়ে দেবো, এটা আমরা জানা। তাহলে ডি থিটা ডিটির মান আসবে এইচ ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এতটা পর্যন্ত বোঝা হয়ে গেল আমাদের, এটা আমাদের পরে আর লাগবে। তাহলে ডি থিটা ডিটি এটাকে ইন্টিগ্রেশন করছি, ধ্রুবক পেয়েছি, ডি থিটা ডিটি আর স্কোয়ার ভাগ করছি, এবার আর এর মান 1/u বসিয়ে দিলে, তাহলে উল্টা করে লেখো ইউর মান 1/r, এটাও লিখতে পারি। তাহলে বসিয়ে দিলাম এইচ ইউ স্কোয়ার চলে এলো, ঠিক আছে। এরপরে আমাদের কাজ হবে ডি আর ডিটির মান বার করা। তো চলে আসি এবার ডি আর ডিটি বার করব। ডি আর ডিটি, ডিডিটি অফ আর এর মান এখন কত বললাম 1/u বসিয়ে দিলাম। তো 1/u ডেরিভেটিভ করবো, 1/u ডেরিভেটিভ করতে হবে -1/u স্কোয়ার ডিইউ ডিটি সমান -1/u স্কোয়ার ডিইউ ডিটিকে লিখছি ডিইউ ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি সমান -1/u স্কোয়ার ডিইউ ডি থিটা থাক, ডি থিটা ডিটির মান এক্ষুনি লিখছি, দেখো ডি থিটা ডিটির মান কত লিখছি এইচ ইউ স্কোয়ার, তো বসিয়ে দিলাম এইচ ইউ স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার কেটে গেল, -h ডিইউ ডি থিটা হচ্ছে আমাদের ডি আর ডিটির মান, একটা বেরিয়ে গেল। আমাদের লাগবে অ্যাকচুয়ালি অঙ্কে ডবল ডেরিভেটিভ, লক্ষ্য করে যে সূত্রগুলো লেখা আছে একবারে শুরুতেই, এইখানে লক্ষ্য করো d2r/dt স্কোয়ার, মানে ডবল ডেরিভেটিভ লাগবে। তাহলে এটাকে আবার একবার ডেরিভেটিভ করবো, তাহলে d2r/dt স্কোয়ার সমান ডিডিটি অফ ডিআর ডিটি। একটু আগে আমরা ডি আর ডিটির মানটা বার করছি, এইটার মান এই যে বার করানো আছে, বসিয়ে দিচ্ছি -h ডিইউ ডি থিটা, এইচ তো ধ্রুবক, তাহলে -h বেরিয়ে গেল। এবার প্রথমে লেখা আছে ইন্টিগ্রেশন করে এইচ ধ্রুবক, তাহলে বেরিয়ে গেল বাম দিকে, তাহলে পড়ে আছে কত ডিডিটি অফ ডিইউ ডি থিটা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ভিতরে আছে থিটা, বাইরে আছে টি, এইচএসে শিখে গেছি এরকম ক্ষেত্রে ডেরিভেটিভ করা আমাদের সম্ভব নয়, তাই এইটা কি করতে হয়, আমরা কি করব এইখানটা থিটা লিখে ডি থিটা ডিটি গুণ করে দিলাম, তো -h এইটা তাহলে কি লিখবো ডিটি ইউ বাই ডি থিটা স্কোয়ার, আর এই যে ডি থিটা ডিটির মান আবার লিখে দেবো কত এইচ ইউ স্কোয়ার, ডি থিটা ডিটি দেখে নাও আরেকবার, ডি থিটা ডিটি এইচ ইউ স্কোয়ার, তো বসিয়ে দিলাম। তাহলে কত আসছে -h স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ বাই ডি থিটা স্কোয়ার। তাহলে দুটো ডেরিভেটিভ আমাদের বেরিয়ে গেল। এইবার এই যে মানগুলো বাড়ালো সেগুলোকে সব 1 নম্বরে বসিয়ে দেবো, ফর্ম 1 এবার 1 নম্বরে বসিয়ে দিলাম। দেখো 1 নম্বর যে সমীকরণটা লেখা আছে এখানে এম প্রথমে বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর প্রথমে d2r/dt স্কোয়ার, d2r/dt স্কোয়ারের মান কত বেরিয়েছে এক্ষুনি -h স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ বাই ডি থিটা স্কোয়ার এক্ষুনি বার করছি। তারপর একটা 1/r দেখতে পাচ্ছ এখানে, 1 আর মানে ভুল বললাম আর আছে এখানটা, আর মানে কত হবে 1/u, আর ডি থিটা ডিটির মান সেটাও তোমরা কত বার করছো এইচ ইউ স্কোয়ার, তাই তো, তার আবার স্কোয়ার সমান ডান ধারে -f, কী করলাম এম বাদে দিলাম। এবার এইটার মান বার করছি বসিয়ে দিলাম, এইটার মানও বার করে বসিয়ে দিলাম, আর এর মান তো 1/u, সবগুলো মান আমরা বসিয়ে দিলাম। দেখো সমস্ত মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে আছে কত
এইচ এ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ বাই ডি থিটা স্কোয়ার মাইনাস এখানে এইচ এ স্কোয়ার ইউ ফোর আসবে, একটা ইউ কেটে গেল, এইচ ইউ কিউব সমান একটা মাইনাস বাদ দিয়ে দিলে পুরোটাই প্লাস হয়ে গেলো, সবে মাইনাস আছে। এবার বাম দিক থেকে এইচ এ স্কোয়ার ইউ স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে পড়ে আছে কত ডি টু ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস একটা ইউ পড়ে থাকবে সমান এফ বা ডি টু ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ সমান এফ বাই এইচ এ স্কোয়ার ইউ স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের সমীকরণ। তা এই যে সমীকরণটা আসছে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে পোলার ফর্ম, ঠিক আছে। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ, যে পাথের সমীকরণ বার করতে বলছো। এবার এটা কি আছে, অফ দ্য পার্টিকেল ইন পোলার ফর্ম, কারণ এইখানটা এফ এবং আর এর সম্পর্ক, মানে ইউর মধ্যে আর আছে, আর এফ ভুল বললাম, এখানে সম্পর্ক হচ্ছে আর এর সঙ্গে থিটা সম্পর্ক, কারণ ইউর মধ্যে আর আছে, আর থিটার সম্পর্ক মানে এটা হচ্ছে পোলার ফর্ম, ঠিক আছে। এইবারে এই পোলার ফর্মটা যেটা আসছে এটাকে অনেক সময় পেডাল ফর্মও বার করতে দেয়। তাহলে আমাদের যদি পরীক্ষায় শুধু পোলার ফর্ম লিখতে দেয় তাহলে এখানেই অঙ্ক শেষ করে দেবো, আর করার দরকার নেই। এবার পরীক্ষায় অনেক সময় এটা পেডাল ফর্মে লিখতে দেবে, মানে এরকম বলাই থাকবে প্রশ্নে যে যে ডিফারেন্সিয়াল সূত্র বার করবে সেটা তুমি পেডাল ফর্মে বার করো। তো পেডাল ফর্মে যখন বার করতে যাবে তখন আমাদের পেডালের সূত্র লাগাতে হবে। তো পেডালের ক্ষেত্রে তাহলে আবার একটা ছবি এঁকে নিতে হবে। তাহলে পেডালের ক্ষেত্রে কি আসবে, ছবিটা ও হচ্ছে পোল ও এক্স ইনিশিয়াল লাইন, ঠিক আছে। এইবার একটা এখানে কার্ভ থাকবে, এই কার্ভের সমীকরণ বার করতে হবে, তারপর একটা পয়েন্ট নেব পি আর থিটা দিয়ে সেই পয়েন্টে আমরা একটা স্পর্শক টেনে দেবো, তাই তো। তাহলে এই দূরত্বটা হচ্ছে আর, মনে আছে সবাই, এবং এইখান থেকে লম্ব টানবো, তাই তো। আচ্ছা টানি লম্ব, এইটা হচ্ছে লম্ব টানলাম স্পর্শকের উপরে, এই লম্বটার দৈর্ঘ্য ছোট পি, এই পি এবং আর এর যে সম্পর্ক সেটা হচ্ছে পেডাল, তাই তো। তাহলে এটা লিখতে হবে, এই পিটা কি একটু প্রথমে লিখে দিতে হবে। তো ই পেডালের জন্য বলছি, পেডাল ফর্মের জন্য পরীক্ষায় যদি পোলার পড়ে এখানেই শেষ করে দেবে, আর লিখতে হবে না। এবার যদি পেডাল পড়ে এটা লেখার পরে এটা লিখতে হবে, ইফ ছোট পি বি দা লেন্থ অফ দা পারপেন্ডিকুলার ফ্রম ও অন দ্য ট্যানজেন্ট অ্যাট পি পয়েন্টে ট্যানজেন্ট টানছি, এবার ও থেকে আমরা লম্ব নিয়ে নিচ্ছি, ও থেকে লম্ব টানছি, সেটা হচ্ছে পি, ঠিক আছে। দেন সূত্রটা কি জানি, উই হ্যাভ আমরা একটা সূত্র জানি, সূত্রটা লিখবো, একটু আগে লিখছিলাম 1/p² সমান 1/r² প্লাস 1/r⁴ ইন্টু dr dθ হোল স্কোয়ার। লক্ষ্য করা আজকে শুরুতেই আমি পেডালের ক্ষেত্রে এই সূত্রটা লিখে দিয়েছিলাম, তাই তো, সেটা লিখে দিলাম। এইবার এই সূত্রটিও আমি একটু সরল ফর্মে লিখছি। প্রথমে হচ্ছে এটাকে লিখলাম পির পাওয়ার -2। আচ্ছা এইবার আমরা ইউর মান কি জানি 1/r, বা আর এর মান 1/u, যেটা ইচ্ছে লিখতে পারো, ঠিক আছে তো। এবার তাহলে এটাকে কত হবে ইউ স্কোয়ার। এবার পরেরটা লক্ষ্য করো, এটাকে ডেরিভেটিভ করে দিচ্ছি, এইটাকে ডেরিভেটিভ করে দিই ডি ইউ ডি থিটা, আমি এটাকে ডেরিভেটিভ করি ডি ইউ ডি থিটা বার করছি, তাহলে কি আসবে -1/r ডি আর ডি থিটা, আমি এটাকে ডেরিভেটিভ করলাম। এবার তুমি স্কোয়ার করে দাও, তাহলে ডি ইউ ডি থিটার হোল স্কোয়ার সমান 1/r² ইন্টু, ভুল বললাম একটু, ডেরিভেটিভ ভুল হয়েছে, ডি ইউ ডি থিটা সমান 1/ডেরিভেটিভ -1/r² ইন্টু ডি আর ডি থিটা। এবার স্কোয়ার করে দাও, তাহলে r⁴ হবে, এটা ডি আর ডি থিটার হোল স্কোয়ার আসছে, ঠিক আছে। দেখো এই মানটাই আসছে এইটা, তাহলে এইটার জায়গায় আমি এইটা বসাবো, তাহলে প্রথমে ইউ স্কোয়ার প্লাস, তাহলে কত আসবে ডি ইউ ডি থিটার হোল স্কোয়ার। তাহলে এই যেটা আর দিয়ে দেওয়া ছিল, আরটাকে পুরোপুরি আমি ইউতে কনভার্ট করে দিলাম, ঠিক আছে। এবার এইটাকে আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েট
উইথ রেসপেক্ট টু থিটা উই গেট, মানে এই সমীকরণটাকে আমরা থিটা সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে প্রথমে হবে -2 p⁻³ ডিপি ডি থিটা, ঠিক আছে। ডান দিকে লক্ষ্য করো, প্রথমে ইউ স্কোয়ার ডেরিভেটিভ 2u du ডি থিটা প্লাস তারপরেরটা 2du ডি থিটা ইন্টু d2u/d থিটা স্কোয়ার। তাহলে পুরোটা ডেরিভেটিভ হয়ে গেল নাকি। তাহলে এটা আছে মাইনাস ধারে 2 বাম ধারে আছে 2/p³ ইন্টু ডিপি ডি থিটা। ডান দিকে লক্ষ্য করো একটা 2 কমন যাচ্ছে এবং একটা ডিউ ডি থিটা কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে আছে কত, একটা ইউ এবং d2u/d থিটা স্কোয়ার, এটা পড়ে আছে। লক্ষ্য করো এইটার মান একটু আগে আমরা বার করছি, এইটার মান লক্ষ্য করো d2u/d থিটা স্কোয়ার প্লাস ইউ সমান f/h² ইউ স্কোয়ার। তো ওই মানটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে -2/p³ ডিপি ডি থিটা সমান 2du ডি থিটা ইন্টু f/h² ইউ স্কোয়ার। এটার মান বার করছি, সেটা আমরা বসিয়ে দিলাম। এটা নাম্বার দিয়ে দিতে পারো কোনো সময়, ধরো এটা আমাদের 3 নাম্বার, তাহলে এখানে লিখে দিবে ফর্ম 3। এবার আমরা কি করব, বা 2 তো বাদ চলে গেল, -1/p³ ইন্টু ডিপি, এটাকে dr রাখছি। তাহলে এটা কত হবে dr ডি থিটা। ডান ধারেও 2 তো বাদ চলে গেছে, f/h² ইউ স্কোয়ার আছে, du dr ইন্টু dr ডি থিটা করে দিলাম। একটাকে ভেঙে একটা dr এক্সট্রা করে দিলাম। দেখো dr ডি থিটা এখানেও আছে এখানেও আছে, তো বাদ দিয়ে দেবো। তাহলে কত আসবে বর, এই h² উপরে তুলে দিচ্ছি, -h² ইন্টু ডিপি dr সমান f/u স্কোয়ার, h² এর উপরে তুলে দিচ্ছি। এবার আমরা এই যে ইউটা পড়েছে, ইউকে কত লিখতে পারি 1/r, কারণ ইউ সমান তো 1/r আমাদের জানা, সেইটা লিখে দিলাম। ব্যাস, বা -h² ইন্টু ডিপি dr, এ প্রথমে আছে, এই ইউর মান কত 1/r বসিয়ে দিলাম। তাহলে এ ইন্টু r², এবার এটাকে ডেরিভেটিভ করছি, এটা 1/r এর ডেরিভেটিভ করছি, কত হবে -1/r² ইন্টু dr/dr লিখতে হবে না, তাহলে কত হবে -1/r²। তার মানে আমাদের শেষ পর্যন্ত কি আছে, h² ডিপি dr সমান r² বাদ চলে এলো, মাইনাস মাইনাস বাদ চলে এলো, তাহলে শুধু এফ। ঠিক আছে, এই যে সমীকরণটা আমাদের আসছে h² ইন্টু ডিপি dr সমান এফ, এটাই হচ্ছে ওই কার্ভটার পেডাল ইকুয়েশান। ঠিক আছে, ওইটা একটু লিখে দিলেই হবে, হুইচ ইজ দ্য পেডাল ফর্ম